হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে অন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো আমরা শুরু করেছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফি। আমরা দেখেছিলাম যে জিওগ্রাফি যে ওয়ার্ডটা রয়েছে, যেটা এসেছে জিও এবং গ্রাফিয়া থেকে। এবং এই যে জিওগ্রাফিগুলোর কিন্তু অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে, ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, আরও অনেকগুলো এরকম ব্রাঞ্চেস রয়েছে। তার মধ্যে থেকে আমরা স্টার্ট করেছি ইন্ডিয়ান জিওগ্রাফি। ওকে, সো আর সেই ইন্ডিয়ান জিওগ্রাফিটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হলো পলিটিক্যাল জিওগ্রাফি আর একটা হলো ফিজিক্যাল জিওগ্রাফি। সো পলিটিক্যাল জিওগ্রাফি কিন্তু আগেই আমি করিয়েছি, যারা দেখোনি তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমরা ক্লাসগুলি সিকোয়েন্সে দেখবে, তাহলে দেখবে তোমাদের জিওগ্রাফি অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু মুখস্থ করলে হবে না, আমাদেরকে কনসেপ্টটা ভালোভাবে বুঝতে লাগবে। তো তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যে দুটো ভাগ করেছিলাম, যে পলিটিক্যাল জিওগ্রাফি আর ফিজিক্যাল জিওগ্রাফি। পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে কিন্তু আমরা দুটো ক্লাস দেখেছিলাম যে ভারতবর্ষ কোথায় রয়েছে, তার লোকেশনটা কোথায় রয়েছে, কোন গোলার্ধ দিয়ে রয়েছে, তার অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত, বা তার যে কোন কোন স্টেট রয়েছে, ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, তার ক্যাপিটালগুলো কি, আরও অনেক কিছু আমরা জেনে নিয়েছিলাম, কোস্টাল লাইন, ল্যান্ড ফ্রন্টিয়ার এক্সেট্রা। সেগুলি ছিল আমাদের যে পলিটিক্যাল জিওগ্রাফির, ইন্ডিয়ান পলিটিক্যাল জিওগ্রাফির পার্ট। এখন ইন্ডিয়ান জিওগ্রাফির আরেকটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হলো ফিজিক্যাল জিওগ্রাফি। তো আজকে আমরা করব ফিজিক্যাল জিওগ্রাফি। তো ইন্ডিয়ান যে ফিজিক্যাল জিওগ্রাফিটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে একদম ডিটেলসে এগুলি পার্টে পার্টে পড়বো, তাহলে দেখবে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আর এগুলো আমরা এরকমভাবে পড়বো যাতে তোমরা একটা ক্লাসের মাধ্যমে অনেক কিছু জানতে পারো। শুধু মুখস্থ করলে দেখবে আজকে বলে আজকে মনে আছে, কালকে মনে নাও থাকতে পারে। আর এর যদি কনসেপ্ট ওয়াইজ তোমরা বুঝো, ম্যাপের সাহায্যে বুঝো, কনসেপ্ট একটা সিস্টেমেটিক্যালি তোমরা বুঝো, তাহলে দেখবে এটা তোমাদের লং টাইম মেমোরিতে কিন্তু সেট আপ হয়ে যাবে। আর একবার কনসেপ্ট বুঝলে যে কোনো কোশ্চেন আসুক না কেন ইজিলি তোমরা আনসারটা করতে পারবে। যাই হোক, আজকে আমি তোমাদের স্টার্ট করছি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ফিজিক্যাল জিওগ্রাফি। ওকে, সো আগে আমি তোমাদেরকে রিক্যাপটা আমি একটু দিয়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে আর একটু রিলেট করতে সুবিধা হবে। আমরা শুরু করেছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি দুটো পার্ট, একটা হলো আমাদের পলিটিক্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি। ওকে, আর অন্যটা হলো আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, এই দুটোর মধ্যে প্রথমে আমরা কোনটা স্টার্ট করেছিলাম? প্রথমে আমরা স্টার্ট করেছিলাম পলিটিক্যাল জিওগ্রাফি, যেটা আমরা অলরেডি কমপ্লিট করেছি। এখন আজকে থেকে স্টার্ট করবো আমরা ফিজিক্যাল জিওগ্রাফি। আর এই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসবে, এগুলি কিন্তু আমরা এক এক করে জানবো। এই ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে গেলে সর্বপ্রথম পলিটিক্যাল জিওগ্রাফির আইডিয়াটা আমাদের রাখতে লাগবে, তারপর আমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে মুভ করতে লাগবে। তো পলিটিক্যাল জিওগ্রাফি যেহেতু আগে আমরা অলরেডি করে ফেলেছি, তো আজকে শুরু করছি আমি ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমি স্টার্ট করছি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ফিজিক্যাল জিওগ্রাফি। এটা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটা কিন্তু আমি বলছি। তো এই যে ফিজিক্যাল জিওগ্রাফি যদি বলি, ভারতের ভূপ্রকৃতি যদি আমরা বলি, তাহলে দেখো এই যে ফিজিক্যাল জিওগ্রাফি, এগুলি কিন্তু অনেকটা ভাগে ভাগ করা যায়। এটা আগে কিন্তু যে আমাদের যে ভারতবর্ষটা রয়েছে, ভারতবর্ষের লোকেশনটা যদি আমরা দেখি, আমি তোমাদের ম্যাপের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এখন বর্তমানে ভারতবর্ষের যে ম্যাপটা রয়েছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ম্যাপটা। এটার মধ্যে অনেক স্টেট আছে, ইউনিয়ন টেরিটরিজ আছে, তার ক্যাপিটালগুলি, এগুলি তো আগে আমরা দেখলাম, সেটা পলিটিক্যাল জিওগ্রাফির পার্ট। তো এই যে পার্টগুলি আমরা যদি দেখি, আমরা জানি যে আমাদের ভারতবর্ষের এটা হলো কি নর্থ সাইড, এটা ওয়েস্ট, তারপর এদিকে রয়েছে ইস্ট, আর এদিকে রয়েছে সাউথ। এখন যদি আমি দেখি নর্থ সাইডে, উত্তর সাইডে এখানে পাহাড় পর্বত রয়েছে, যেরকম এখানে এদিকে হিমালয় রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, তারপর এখানে নর্থ ইন্ডিয়ান প্লেন, এদিকে রয়েছে ইন্ডিয়ান ডেজার্ট রয়েছে, এদিকে দেখবে বে অফ বেঙ্গলের সাথে যে জায়গাগুলি, এগুলিকে বলা হয় কি উপকূল সমভূমি। উপকূল সমভূমি রয়েছে, কোস্টাল, এইগুলিকে উপকূল সমভূমি, কোস্টাল। তাছাড়া আইল্যান্ড রয়েছে, এদিকে লাক্ষাদ্বীপ আইল্যান্ড রয়েছে, এদিকে আন্দামান নিকোবর আইল্যান্ডগুলি রয়েছে। এই সবগুলি নিয়ে কিন্তু পড়বার, এই সবগুলি কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফিরই পার্ট। তো এগুলি আমরা এক এক করে পড়বো। তো এই যে ফিজিক্যাল জিওগ্রাফি বা ভারতের ভূপ্রকৃতি তোমরা যেটাই বলো, এটাকে কিন্তু মেনলি এখন যদি দেখি 5টা ভাগে ভাগ করা যায়। কিন্তু আগে কিন্তু 5টা ভাগে ভাগ ছিল না, আগে ছিল 3টে ভাগে ভাগ করা ছিল। কিভাবে? একটা ছিল এই যে নর্থ সাইডটা, আর এই যে নর্থ সাইডটা ছিল যেরকম পাহাড়, হিমালয়টা পাহাড় পর্বত, আর একটা এদিকে ছিল যে নর্থ ইন্ডিয়ান পার্টটা, আর একটা বাকি পেনিনসুলার পার্টটা, এরকম 3টা পার্ট ছিল।
মানে কিরকম ছিল দেখো, মানে একটা ছিল হিমালয়গুলি নিয়ে একটা পার্ট, হিমালয়গুলি নিয়ে মানে হিমালয়ের যে উত্তরে পার্বত্য অঞ্চল বা উত্তর পূর্ব সাইডেও যে কিছু পার্বত্য অঞ্চল রয়েছে এই সবটা নিয়ে হিমালয়ের একটা পার্ট ছিল। তারপর নর্থ ইন্ডিয়ানের মধ্যে ডেজার্ট যা কিছু আছে নর্থ ইন্ডিয়ান পার্ট চলে আসে। আর বাকি ছিল কি পেনিনসুলার ইন্ডিয়া, পেনিনসুলার ইন্ডিয়া এই পার্টটা আগে ছিল, মানে এই তিনটে ভাগ আগে ছিল। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে এগুলিকে আরো ভাগ করলো, এগুলিকে আরো স্পেসিফিক ভাবে পড়ার জন্য ডিটেলসে বোঝার জন্য আরো ভাগে ভাগ করলো। আরো সেগুলি কি করলো, এই যে পেনিনসুলার ইন্ডিয়া থেকে উপকূলগুলি মানে এই যে বে অফ বেঙ্গল আর এরাবিয়ান সির সাথে মানে সমুদ্রের সাথে যে উপকূলগুলি আছে সেই উপকূল সমভূমিগুলি ওইগুলিকে আলাদা ভাগে ভাগ করে দিল। তো এখানে নতুন আরেকটা অ্যাড হলো, এখানে উপকূল সমভূমি, এদিকে উপকূল সমভূমি, আরেকটা হলো এদিকে আইল্যান্ড রয়েছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড, আর এদিকে আন্দামান নিকোবর আইল্যান্ড। তো টোটাল হয়ে গেল 5টা। তো এই 5টা থেকে কিন্তু আরো সাব ব্রাঞ্চেস করা হয়। তো মেইনলি কিন্তু এখন বর্তমানে 5টাই রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফিকে এখন বর্তমানে 5টা ভাগে ভাগ করা যায়। আর এই 5টা ভাগ থেকে দেখবে অনেক বইয়ের মধ্যে 7টা আছে, অনেক বইয়ে 8টাও আছে। এই 5টা কিন্তু মেইনলি 5টা থেকে আরো কিছু ভাগে হয়েছে। যেরকম ধরো হিমালয়টাকে যদি বলি, হিমালয়টাকে আবার দুভাগে ভাগ করেছে। একটা হলো উত্তর পার্বত্য অঞ্চল আর এদিকে নর্থ ইস্টের মধ্যেও তো রয়েছে, নর্থ ইস্টটাকে আলাদা ভাগে ভাগ করেছে। এই নর্থ ইস্টের পার্ট প্লাস এই জায়গাটা নিয়ে কিন্তু হিমালয়টা হচ্ছে। অর্থাৎ দেখা গেল মেন তো 5টা, এই 5টা থেকে আরো কিছু সাব ব্রাঞ্চেস বেরোচ্ছে, ওইগুলি নিয়ে অনেক জায়গাতে 7টা বা অনেক জায়গাতে 8টা এরকম লেখা আছে। যাই হোক, এখানে আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখো রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফির ব্রাঞ্চেস গুলি যদি আমরা দেখি, প্রথমত হিমালয়াস, এই যে হিমালয় নিয়ে আমরা পড়বো, হিমালয় নিয়ে আমরা পড়বো যে হিমালয়টা কোথায় রয়েছে, কিভাবে হিমালয়টা ফর্মেশন হয়েছে, তার ডিভিশন গুলি দেখবো আমরা, দৈর্ঘ্য হিসাবে, প্রস্থ হিসাবে বিভিন্ন জিনিস আমরা হিমালয়ের পার্টের মধ্যে দেখবো। এগুলো আমরা পার্টে পার্টে এই ক্লাসগুলি করব। যখন আমাদের হিমালয়ের পার্টটা শেষ হয়ে যাবে তারপর আমরা চলে যাব নর্থ ইন্ডিয়ান প্লেন, নর্থ ইন্ডিয়ান প্লেনে চলে যাব। নর্থ ইন্ডিয়ান প্লেনের মধ্যে যে উত্তর ভারতের যে সমভূমি রয়েছে, যে উত্তর সাইডে প্রথমে পাহাড় পর্বত রয়েছে, পাহাড় পর্বতের পরে তারপর কি রয়েছে সমভূমি রয়েছে। তো এই যে উত্তর ভারতের যে সমভূমি রয়েছে, তারপর যেরকম এটার মধ্যে কিন্তু ডেজার্টের পার্টটা চলে আসবে, মানে যে রাজস্থান সাইডে যে রেগিস্তান রয়েছে সেই পার্টটা, মরুভূমি চলে আসবে। তারপর যেরকম যখন এই পার্টটা শেষ হবে তারপর আমরা চলে যাবো পেনিনসুলার ইন্ডিয়া, এই পার্টটা পড়বো। এগুলি যখন শেষ হয়ে যাবে তারপর আমরা উপকূল সমভূমি মানে কোস্টাল প্লেন এগুলি পড়বো। এগুলি পড়ার পর লাস্টে আমরা পড়বো আইল্যান্ড নিয়ে পড়বো। এগুলি যখন শেষ হবে তারপর আমরা ফিজিক্যাল জিওগ্রাফি আরো কিছু পার্ট রয়েছে, আমরা মৃত্তিকা নিয়ে পড়বো, আমরা যেরকম এগ্রিকালচার নিয়ে পড়বো, আমরা নদ নদী নিয়ে পড়বো, আরো বিভিন্ন জিনিস রয়েছে, এগুলিও কিন্তু এক এক করে আমরা পড়বো। আগে আমরা এই বেসিকটা কিন্তু আমরা জেনে নেব, যেটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা না বুঝলে যতই তোমরা পড়ো না কেন তোমাদের কাছে টাফ মনে হবে। যদি তোমরা একবার কনসেপ্টটা বুঝে দাও তাহলে দেখবে অনেকটা বেশি ইজি হয়ে যাচ্ছে, যে কোনো কোশ্চেন আসলে ইজিলি তোমরা আনসারটা করতে পারবে। তো আগে কনসেপ্টটা ইম্পর্টেন্ট। তো এই যে ফিজিক্যাল জিওগ্রাফির এই যে পার্টগুলি দেখলে মেইনলি 5টা, হিমালয়ের পার্ট, নর্থ ইন্ডিয়ান প্লেন, পেনিনসুলার ইন্ডিয়া, কোস্টাল প্লেন আর আইল্যান্ড। এই 5টা থেকে আরো কিছু সাব ব্রাঞ্চেস রয়েছে, যেগুলি অনেক সময় কিছু কিছু বইয়ে 7টা 8টা দেওয়া থাকে এই কারণে। যাই হোক, হিমালয় থেকেও কিছু পার্ট আছে সেটা দেখবো, নর্থ ইন্ডিয়ান প্লেনের কিছু পার্ট আছে সেটা দেখবো, এগুলির ক্ষেত্রে আছে সেটাও আমরা এক এক করে দেখে নেব। সো এখানে দেখো আমি বেঙ্গলিটাও দিয়ে দিয়েছি। যে ফিজিক্যাল ইন্ডিয়ান যে ফিজিক্যাল জিওগ্রাফি বলো সেটাকে কিন্তু আমরা বলতে হবে ভারতের ভূপ্রকৃতি বা তার যে প্রকারভেদ, যে ব্রাঞ্চেস গুলো দেখলাম, যে টাইপস গুলো দেখলাম, এগুলি আমরা এখন বেঙ্গলিতে জাস্ট দেখবো। এখানে কি রয়েছে দেখো, দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তরে হিমালয় পর্যন্ত, মানে একদম দক্ষিণ সাইডে কন্যাকুমারী থেকে একদম যে উত্তর সাইডে হিমালয় পর্যন্ত যে রয়েছে, এই সবটা নিয়ে কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য রয়েছে, বিস্তীর্ণ ওকে ইত্যাদি। ভূসংস্থানের বৈচিত্র্য অনুসারে ভারতকে 8টি ভাগে ভাগ করা যেতে পারে, যেমন সমভূমি, উচ্চ পর্বত শৃঙ্গ, এগুলি বেসিক্যালি এখানে তো 8টি রয়েছে, কোনো জায়গাতে 7টিও পাবে 8টিও পাবে, মেইন কিন্তু 5টা থেকে আরো সাব ব্রাঞ্চেস করা হয়েছে, ওইগুলি নিয়ে এখানে 8টা দেওয়া রয়েছে। কোনটা কোনটা তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে আরো বেশি বুঝতে সুবিধা হবে।
অর্থাৎ এখানে কি বোঝানো হলো, যদি আমরা ইন্ডিয়ার ম্যাপটা দেখি একদম দেখবে দক্ষিণ সাইডে কন্যাকুমারী থেকে, এই যে দক্ষিণের কন্যাকুমারী থেকে উত্তরে যে হিমালয় পর্যন্ত একদম এই সবটা নিয়ে কিন্তু এই যে ভারতের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। কোথাও কোথাও দেখবে একদম উঁচু উঁচু পাহাড় পর্বত রয়েছে, কোথাও কোথাও দেখবে একদম মরুভূমি রয়েছে, কোথাও কোথাও একদম সমুদ্রের সাথে রয়েছে, এবং কোথাও একদম নিচু জায়গা রয়েছে, অনেক জায়গায় ঠান্ডা, অনেক জায়গাতে গরম, মানে বিভিন্ন দিক থেকে ভৌগোলিক দিক থেকে কিন্তু বৈচিত্র্যময় রয়েছে, ডাইভার্সিটি রয়েছে, ডিফারেন্ট রয়েছে। এটা কিন্তু এই ভারতবর্ষটাকে, যেটাকে আমরা বৈচিত্র্যময় ভারতবর্ষ কিন্তু বলে থাকি, এটা কিন্তু অনেক দিক থেকে বৈচিত্র্য, যে যদি বলি ভাষাগত দিক থেকে, কালচারের দিক থেকে, ফুডের দিক থেকে, সেম ভাবে জিওগ্রাফিক্যালি অর্থাৎ ভৌগোলিক দিক থেকেও কিন্তু বৈচিত্র্য, যে কোথাও কোথাও পাহাড় পর্বত, কোথাও আবার একদম সমভূমি, কোথাও মালভূমি রয়েছে, কোথাও একদম সমুদ্রের তটীয় ভূমি রয়েছে, উপকূল ভূমি রয়েছে, কোথাও আইল্যান্ড রয়েছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। তার জন্য বলা হয়েছে মানে পুরো ভারতবর্ষে দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তরের একদম হিমালয় পর্যন্ত পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য রয়েছে। এগুলি কিন্তু প্রাকৃতিক দৃশ্য নিয়ে এগুলি বিস্তীর্ণ রয়েছে পুরো ভারতবর্ষের মধ্যে। তো এই যে ভূসংস্থানের বৈচিত্র্য অনুসারে, যেহেতু এগুলি এই যে ভূসংস্থানটা বিভিন্ন বৈচিত্র্যময় রয়েছে, ডাইভার্সিটি রয়েছে, ডিফারেন্ট রয়েছে, ডিফারেন্ট হওয়ার কারণে এই ডিফারেন্টের অ্যাকর্ডিং মানে এই যে বৈচিত্র্যময় রয়েছে তার অ্যাকর্ডিং কিন্তু ভারতবর্ষকে আবার 8টা ভাগে ভাগ করেছে। 8টা ভাগে কিভাবে ভাগ করেছে, যেরকম ধরো প্রথম যদি আমরা উত্তর সাইডে যাই, উত্তর সাইডে কি রয়েছে, হিমালয় পর্বত রয়েছে, তো উত্তর সাইডে হিমালয় পর্বত রয়েছে। তারপর আমরা যদি উত্তর পূর্ব নর্থ ইস্টে যাই, আমাদের নর্থ ইস্টে যদি চলে আসি, এদিকেও পাহাড় পর্বত রয়েছে, ওইখানেও কিন্তু হিমালয় পার্ক রয়েছে। তো এই যে উত্তর পার্বত্য অঞ্চল বা উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল বা মেঘালয় মালভূমি, এগুলি এই সবটা কিন্তু হিমালয়েরই পার্ট। তার জন্য কিন্তু কি হয় দেখবে, হিমালয় থেকে কিন্তু আবার দুটো ব্রাঞ্চেস, সাব ব্রাঞ্চেস চলে আসছে, ওইগুলি মিলিয়েই কিন্তু ওই 5টা থেকে মিলিয়েই কিন্তু 8টা চলে আসছে। তারপর যেরকম নর্থ ইন্ডিয়ান রয়েছে, এখন নর্থ ইন্ডিয়ানের মধ্যে দেখা গেল নর্থ ইন্ডিয়ান যে প্লেন মানে উত্তর ভারতের যে সমভূমি, পাহাড় পর্বতের নিচে দেখবে সমভূমি রয়েছে, উত্তর ভারতের সমভূমি। এখন উত্তর ভারতের সমভূমির মধ্যে আবার মরু অঞ্চল রয়েছে, তো মরু অঞ্চলটাও কোথাও কোথাও আলাদাভাবে পড়ে থাকে, কিন্তু এটা কিন্তু নর্থ ইন্ডিয়ান পার্টেরই পার্ট। তার জন্য 5টা থেকে দেখো আরো সাব ব্রাঞ্চেস কিন্তু বেরোচ্ছে। তো নর্থ ইন্ডিয়ান প্লেনের মধ্যে আবার মরু অঞ্চল চলে আসবে, উত্তর ভারতের সমভূমি চলে আসবে, তারপর যেরকম পেনিনসুলার ইন্ডিয়া চলে আসবে, পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে যেরকম ডেকান প্লেটু, দাক্ষিণ আপনার মালভূমি, এগুলো চলে আসবে। তারপর যেরকম অ্যারাবিয়ান সি আর যে বে অফ বেঙ্গল রয়েছে, সমুদ্রের সাথে যে স্টেটগুলো রয়েছে অর্থাৎ উপকূলীয় সমভূমি, ওইগুলি আমরা পড়বো, উপকূলীয় সমভূমি মানে কোস্টাল প্লেন নিয়ে পড়বো। আর যে আইল্যান্ড রয়েছে, আন্দামান নিকোবর আইল্যান্ড, লক্ষদ্বীপ আইল্যান্ড, এই আইল্যান্ডগুলিও কিন্তু বৈচিত্র্যময় রয়েছে, ওইগুলি নিয়ে পড়বো। তো ওই যে 5টা রয়েছে, 5টা থেকে কিন্তু আরো ছোট ছোট সাব ব্রাঞ্চেস বেরিয়েছে, ওইগুলি থেকে এখানে 8টা ভাগে ভাগ করা হয়েছে আমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে দেখো আমি বেঙ্গলিটাও কিন্তু দিয়ে দিয়েছি, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে। কি কি দেখো এখানে রয়েছে 8টা। প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল যেটা হিমালয়ের মধ্যেই কিন্তু পড়ছে, হিমালয়ের মধ্যেই এটা পড়ছে। তারপর উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি, মেঘালয় কিন্তু মালভূমি রয়েছে। এখন মালভূমি কি, সমভূমি, মালভূমি আর হলো পর্বত। আমি একটু বলে দিচ্ছি, ধরো একদম এখন যে ভূপৃষ্ঠ থেকে সি লেভেল থেকে যদি 300 মিটার কম, 300 মিটার বা তার থেকে কম থাকে, তাহলে সেটাকে বলা হয় সমভূমি। কি বলা হয়, সমভূমি। মানে এটা ধরো একদম সি লেভেল রয়েছে কিংবা 300 মিটার বা 300 মিটারের কম রয়েছে, তাহলে এটা সমভূমি। আর যদি থাকে 300 মিটারের বেশি, 300 মিটারের বেশি কিন্তু 900 মিটারের কম, মানে 300-র বেশি কিন্তু 900-র কম, তাহলে সেটা হয়ে যাবে মালভূমি। সেটা কি হবে, মালভূমি। আর যদি বলা হয় 900 মিটার থেকে বেশি, 900 মিটার থেকে বেশি, 900 মিটার কিংবা তার থেকে বেশি, তাহলে সেটা হয়ে যাবে পর্বত। সেটা কি হবে, পর্বত। ওকে, অর্থাৎ সবচেয়ে নিচু যেটা 300 মিটার কিংবা তার থেকে কম, তাহলে হয়ে যাবে সমভূমি। তারপর আসবে মালভূমি, সমভূমি থেকে আরো উঁচু থাকে মালভূমি। 300 মিটারের ধরো উঁচুতে আছে বা 900 মিটারের নিচুতে আছে, 900 মিটারের কম আর 300 মিটারের বেশি যদি হয়, তাহলে হয়ে যাবে কি, মালভূমি। আর যদি বলো মালভূমির আরো উঁচু রয়েছে পর্বত, যদি 900 মিটার কিংবা তার থেকে বেশি উঁচু থাকে, তাহলে সেটা হয়ে যাবে পর্বত। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, সো
এখানে দেখো মেঘালয়ের মালভূমিও কিন্তু রয়েছে, উত্তর পূর্ব চলে আসবে, এটাও কিন্তু হিমালয়েরই পার্ট, এটাও কিন্তু হিমালয়েরই পার্ট। তো হিমালয় থেকে দেখো এই দুইটা ব্রাঞ্চেস চলে আসলো। তাছাড়া যেরকম রয়েছে সিন্ধু গাঙ্গেয় সমভূমি ও ব্রহ্মপুত্র উপত্যকা। তো সিন্ধু গাঙ্গেয় সমভূমি এগুলি কিন্তু হিমালয় থেকে এসে নর্থ ইন্ডিয়াতে এসেছে। যদি বলি সিন্ধু নদী একদম হিমালয় থেকে শুরু করে ম্যাপের সাহায্যে দেখিয়ে দেবো, এগুলি পাকিস্তানের দিকে চলে গেল, হিমালয় থেকে নর্থ ইন্ডিয়া হয়ে চলে গেল, বা সেম ভাবে যে গঙ্গা বা ব্রহ্মপুত্র রয়েছে এগুলো কিন্তু হিমালয় থেকে শুরু হয়ে এসে নর্থ ইন্ডিয়া দিয়ে এগুলি গেছে। তো ওইটাও কিন্তু কাইন্ড অফ হিমালয় বা নর্থ ইন্ডিয়ান প্লেনেরই পার্ট হয়ে যাবে। তারপর যেরকম রয়েছে মরু অঞ্চল, মরু অঞ্চলও কিন্তু নর্থ ইন্ডিয়ান প্লেনেরই পার্ট হবে, যে ডেজার্ট মরু অঞ্চল। তারপর রয়েছে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি, যে মধ্য ও পূর্ব ভারতের মানে একদম মিডলের পূর্ব সাইডে যে ভারতের যে পার্টটা রয়েছে সেটা কি, সেটা কিন্তু পেনিনসুলার পার্ট চলে আসবে, পেনিনসুলার ইন্ডিয়া। নেক্সট দাক্ষিণাত্যের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি মানে ডেকান প্লেটো, ডেকান প্লেটোটা কি, এটাও কিন্তু পেনিনসুলার ইন্ডিয়ারই পার্ট, তো এটা পেনিনসুলার ইন্ডিয়ারই পার্টে চলে আসছে। তারপর হচ্ছে উপকূলীয় সমভূমি, উপকূলীয় সমভূমি হলো কোস্টাল লাইন, যে কোস্টাল যে প্লেন রয়েছে সেটা, আর হলো দ্বীপপুঞ্জ মিন্স আইল্যান্ড। ওকে, তো উপরে যে পাঁচটা পড়লাম এই পাঁচটারই কিন্তু সাব ব্রাঞ্চ, যেরকম হিমালয়ের এখানে দুটো রয়েছে, বা নর্থ ইন্ডিয়ার রয়েছে, কোস্টালে একটা আইল্যান্ড রয়েছে, মানে ওই পাঁচটা থেকেই কিন্তু এগুলি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এগুলি যেহেতু আমরা ব্যাগগুলিতে পড়বো তো এখানে ব্যাগগুলিতে আমি দিয়ে দিয়েছি। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে এগুলি আমরা দিলাম এগুলি কিন্তু এক এক করে আমাদেরকে পড়তে লাগে, প্রতিটা জিনিসই আমরা এক এক করে পড়বো। তো আজকে বেসিক্যালি শুরু করেছি ফিজিক্যাল জিওগ্রাফিটা, ফিজিক্যাল জিওগ্রাফি। এখন ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে মানে ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কিছু পার্ট রয়েছে, হিমালয় রয়েছে, নর্থ ইন্ডিয়ান প্লেন রয়েছে, পেনিনসুলার ইন্ডিয়া রয়েছে, কোস্টাল প্লেন রয়েছে, আর রয়েছে আইল্যান্ড মিন্স দ্বীপপুঞ্জ, এগুলি রয়েছে। তো এগুলি কিন্তু আমরা এখন দেখলাম। এখন এই যে এগুলি দেখলাম এগুলি আমরা একটু ম্যাপের সাহায্যে দেখি, তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে সুবিধা হবে। ওকে, সো এখানে দেখো যে ম্যাপটা রয়েছে, ইন্ডিয়ার ম্যাপটা রয়েছে। ওকে, সো এখানে যদি আমরা দেখি, এখানে প্রথমত এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছ এই পার্টটা, এই যে এই পার্টটা হলো কি, এই পার্টটা হলো আমাদের হিমালয়, দ্য হিমালয়ান রেঞ্জ, যে হিমালয় পর্বত রয়েছে এই পার্টটা জুড়ে কিন্তু রয়েছে। এদিকে রয়েছে নর্থ ইন্ডিয়ান পার্টের মধ্যে মানে উত্তর পার্বত্য অঞ্চল, আর এদিকে রয়েছে নর্থ ইস্ট উত্তর পূর্ব, আর এদিকে তো মেঘালয় মালভূমি সহ এগুলি কিন্তু রয়েছে। তো এই সবটা পার্ট কিন্তু হিমালয়েরই পার্ট, হিমালয়ের পার্ট। যদি বাংলাতে বলি যেটা আমরা আগে দেখেছিলাম উত্তর পার্বত্য অঞ্চল, এতটুকু উত্তর পার্বত্য অঞ্চল, আর এটা চলে যাবে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলগুলা। আর এই দুইটা পার্ট নিয়েই কিন্তু আমাদের হিমালয়ান রেঞ্জ মানে হিমালয়ে চলে আসছে। তো হিমালয় কিন্তু আমরা এই পার্টটা দেখবো, আর প্রথমতে কিন্তু আমরা হিমালয়টা শুরু করব, তারপর আমরা বাকিগুলিতে এক এক করে মুভ করব। আচ্ছা, তারপর যেটা দেখবো নর্থ ইন্ডিয়ান প্লেন। এখন এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্থ ইন্ডিয়ান প্লেনে চলে আসবে। ওকে, এই জায়গাটা নর্থ ইন্ডিয়ান প্লেনের মধ্যে চলে আসবে। এই নর্থ ইন্ডিয়ান প্লেনের মধ্যে আরেকটা জিনিস অ্যাড হবে কি, ইন্ডিয়ান ডেজার্ট, এটাও নর্থ ইন্ডিয়ান প্লেনের মধ্যেই পড়ে। তো আমরা একসাথে প্লাস এগুলি যে সেপারেট ভাবে পড়বো, তাহলেও তোমাদের বুঝতে সুবিধা, বোঝার সুবিধার্থে এটা আলাদাভাবে পড়বো। আর মরু অঞ্চলটা কিন্তু নর্থ ইন্ডিয়ান প্লেনের মধ্যেই পড়ে। এখানে এইদিকে পাহাড় পর্বত, তারপরে চলে আসবে কি সমভূমি মানে প্লেন চলে আসবে। তারপরে এই জায়গাতে যেরকম ডেকান প্লেটো রয়েছে, এটা বেসিক্যালি অন্য কিছু না, এই ডেকান প্লেটো মানে দাক্ষিণাত্যের সমভূমি। আর এই যে ইয়েলো কালারের পার্টটা রয়েছে এই পার্টটা নিয়ে এই জায়গাটা হয়ে যাবে কি, এই জায়গাটা হয়ে যাবে পেনিনসুলার। আর এদিকে আমরা জানি এদিকে রয়েছে অ্যারাবিয়ান সি, এদিকে রয়েছে বে অফ বেঙ্গল। অ্যারাবিয়ান সি আর বে অফ বেঙ্গলের যে পাশে যে জায়গাটা রয়েছে উপকূলটা রয়েছে গ্রিন কালারটা রয়েছে, এটা হলো কি কোস্টাল প্লেন। কি হবে, কোস্টাল প্লেন এই জায়গাটা, আর এই জায়গাটা কি হবে কোস্টাল প্লেন। আর আরেকটা জিনিস কি রয়েছে, আরেকটা রয়েছে এদিকে লাক্ষাদ্বীপ আইল্যান্ড রয়েছে, আর এদিকে রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড। তো আমরা এই আইল্যান্ডগুলো নিয়ে পড়বো। তো আশা করি এই পার্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এই যে পার্ট, এই পাঁচটা মেইন পার্ট রয়েছে, ইংলিশগুলোর পাশাপাশি বেঙ্গলি তো দেখবোই। তো এই যে পাঁচটা পার্ট রয়েছে এখান থেকে সবচেয়ে প্রথম আমরা যেটা শুরু করবো একদম উপর থেকে মিন্স হিমালয় থেকে আমরা স্টার্ট করব। ওকে, হিমালয় থেকে কিন্তু আমরা জিনিসটা স্টার্ট করব। তো এখন এই যে হিমালয়টা রয়েছে, হিমালয়টা কি দেখো, যে হিমালয়টা কি,
ওকে, সো এই যে হিমালয়টা যেটা আসলে উত্তর পার্বত্য অঞ্চল, আর হিমালয়ের পাহাড়টা কিন্তু উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলগুলি মানে নর্থ ইস্টের পার্টের মধ্যেও কিন্তু চলে আসবে। তো আমরা কিন্তু সবটা নিয়েই দেখবো। তো প্রথমত কতটুক জায়গা রয়েছে, তার দৈর্ঘ্য কতটুক, প্রস্থ কতটুক, সেই জিনিসটা জানার আগে আমাদেরকে জানতে লাগবে যে হিমালয় পর্বতটা কি, এটা কি ধরনের পর্বত, বা হিমালয় যে পর্বতটা হয়েছে সেটা কিভাবে হয়েছে সেই জিনিসটা আমাদেরকে জানতে লাগবে। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম ফিজিক্যাল জিওগ্রাফি। ওকে, তো ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফিটা স্টার্ট করলাম। ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে এই টাইপসগুলি বা ব্রাঞ্চেসগুলি রয়েছে। তার মধ্যে থেকে কোনটা শুরু করলাম? এই যে হিমালয়সটা শুরু করলাম, অর্থাৎ উত্তর পার্বত্য অঞ্চল, আর দেখো উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলের পার্টটা আমরা দেখবো। তো হিমালয়ের পার্টটা বেসিক্যালি আমরা স্টার্ট করলাম। তো এই যে হিমালয় পর্বতটা রয়েছে, এটা হলো এক ধরনের ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত মিন্স ফোল্ডেড মাউন্টেন, ফোল্ড মাউন্টেন আমরা বলতে পারি। এখন এই ভঙ্গিল পর্বত জিনিসটা কি? তো এখন ভঙ্গিল পর্বত কি সেটা জানার আগে আমরা স্পেসিফিক ভাবে জানবো যে পর্বত জিনিসটা কি। পর্বত কি? যে ফোল্ড মাউন্টেন দেখলাম, ভঙ্গিল পর্বত দেখলাম, হিমালয় এক ধরনের ভঙ্গিল পর্বত, রাইট? কিন্তু এই যে পর্বতটা রয়েছে, পর্বত জিনিসটা কি? পর্বত হলো মাউন্টেন। এখন পর্বত মাউন্টেন শুধু ইংলিশ টার্ম জানলে তো হবে না, আমাদেরকে জানতে লাগবে যে কত মিটারের উচ্চতায় হলে সেটাকে আমরা পর্বত বলবো, বা কত মিটার উচ্চতা হলে মালভূমি বলবো, কত মিটার উচ্চতা হলে আমরা সমভূমি বলবো, এই সবটা জানতে লাগবে। তো পর্বত কখন বলবো? সমুদ্র পৃষ্ঠ থেকে 900 মিটার বা তারও বেশি উচ্চতা বিশিষ্ট বহুদূর বিস্তৃত শৃঙ্গযুক্ত খাড়া ঢালের শিলাময় স্তূপ পর্বত বা মাউন্টেন নামে পরিচিত, যেমন হিমালয়, সাতপুরা, ভেসুভিয়াস, আরাবল্লী এক্সেট্রা। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে ধরো সি লেভেল রয়েছে, সি লেভেল থেকে 900 মিটার কিংবা তার থেকে বেশি, 900 মিটার বা তার থেকে বেশি, অনেক বেশি হতে পারে, তখন সেটাকে আমরা পর্বত বলবো। পর্বত মানে নর্মালি মাটি থেকে যখন উঁচু কোনো জায়গা থাকে ওইগুলিকে আমরা সমভূমি, মালভূমি, পর্বত বলে থাকি। যখন আমরা দেখবো সেটা 300 মিটার বা তার থেকে কম, 300 মিটার বা তার থেকে কম রয়েছে তাহলে হয়ে যাবে সমভূমি। আর 300 মিটারে যদি বেশি থাকে আর 900 মিটারে যদি কম থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে মালভূমি। আর 900 মিটারের বেশি যদি থাকে, 900 মিটার কিংবা তার থেকে বেশি থাকে, সেটা হয়ে যাবে পর্বত। আর হিমালয় পর্বতটা কিন্তু এখানে আরো যে এক্সাম্পল রয়েছে, সাতপুরা, ভেসুভিয়াস, আরাবল্লী, এই সবগুলি কিন্তু 900 মিটার থেকে আরো অনেক বেশি উচ্চতায় রয়েছে। যেহেতু 900 মিটার থেকে অনেক বেশি উচ্চতায় রয়েছে তাহলে ডেফিনেটলি এটা হলো একটা পর্বত, এটা কিন্তু পর্বত। ওকে, 900 মিটার বা তার থেকে বেশি যখন হবে তখন সেটা কি হয়? সেটা হয় পর্বত। তো হিমালয় কিন্তু এক ধরনের পর্বত, হিমালয়টা কি এক ধরনের পর্বত। এখন পর্বত কি সেটা তো আমরা দেখলাম। এই যে পর্বতটা রয়েছে, হিমালয়টা কি ধরনের পর্বত? পর্বতের মধ্যেও কিন্তু অনেক পার্ট রয়েছে, আগ্নেয় পর্বত আছে, ভঙ্গিল পর্বত আছে, আরো অনেকগুলো পর্বত আছে, 4 ধরনের পর্বত আছে। এখন হিমালয়টা যে স্পেসিফিক ভাবে দেখি সেটা হলো ফোল্ডেড মাউন্টেন, অর্থাৎ ভঙ্গিল পর্বত। এটা কি ধরনের পর্বত? এটা হলো ভঙ্গিল পর্বত। এখন ভঙ্গিল পর্বত জিনিসটা কি সেটা আমাদের জানতে লাগবে। ভঙ্গিল পর্বত হলো, এখানে দেখো দেওয়া আছে, ভঙ্গিল পর্বত বা ফোল্ডেড মাউন্টেন বলতে বোঝায় কোমল পাললিক শিলায় ভাঁজ করে যে সমস্ত পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে, অর্থাৎ কোমল পাললিক শিলা। এখন যে শিলা রয়েছে, বিভিন্ন ধরনের শিলা রয়েছে, পাললিক শিলা রয়েছে। পাললিক শিলাগুলি কি? পাললিক শিলাগুলি কিন্তু যে জলের নিচে থাকে, এখন শিলা কি? শিলা জিনিসটা জানতে লাগবে। শিলা তোমাদের সিলেবাসে নেই, মানে তোমার জিআরবিটি সিলেবাসে নেই, টিআরটি সিলেবাসে বা এসটিজিটি সিলেবাসে আছে। যাই হোক, শিলার ক্লাসটা আমি প্রোভাইড করে দেবো, বা ইউটিউবের মধ্যে শিলার ক্লাসটা আছে, সেটা দেখে নিও, সেখানে আমি করিয়েছি। ওইটা দেখলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। তো এই যে শিলা রয়েছে, বিভিন্ন ধরনের শিলা রয়েছে, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা। আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা হয়, আর আগ্নেয় শিলা পাললিক শিলার উপর যখন বেশি চাপ ও তাপ পড়ে তখন কিন্তু রূপান্তরিত শিলা হয়। তো ওই যে পাললিক শিলাটা কি হয়? পাললিক শিলাটা জলের নিচে এটা কি হয়? এগুলি জমতে এইভাবে স্তর হয়ে জমতে লেয়ারের মতন, এক একটা জলের নিচে লেয়ারের মতন হয়। তো জলের নিচে যখন এগুলি এক একটা লেয়ারের উপর জমতে এগুলি হয়, এইগুলো ধরনের শিলাকে বলা হয় পাললিক শিলা। আর এই পাললিক শিলা যেহেতু জলের নিচে এগুলি অনেক বছর থাকতে জমা পড়তে লেয়ার হিসাবে হয়, তার মানে ওইখানে কিন্তু অনেক সামুদ্রিক জীব বা জলের মধ্যে যে জীব থাকে বা কোনো উদ্ভিদ থাকে এগুলি চাপা পড়ে, মানে পাললিক শিলার মধ্যে জীবাশ্মও পাওয়া যাচ্ছে। আর এই পাললিক শিলা কিন্তু জলের নিচেই থাকে, জলের নিচে লেয়ারের মতন হয়ে এগুলো পাললিক শিলা গঠিত হয়। আর যেহেতু জলের নিচে থাকে সবসময়, তাহলে নিশ্চয়ই এটা খুব কোমল থাকবে, খুব সফট থাকবে, তার জন্য বলা হয়েছে কোমল পাললিক শিলা।
এখন এই যে কোমল পাললিক শিলার মধ্যে যদি ভাঁজ পড়ে, ধরো কোমল পাললিক শিলা এগুলো দুই দিক থেকে খুব বেশি চাপ পড়ছে, এদিক থেকেও চাপ পড়ছে, এদিক থেকেও চাপ পড়ছে, চাপ পড়ার কারণে এগুলি একদম ফোল্ড হয়ে গেল। তো দুই দিক থেকে যদি প্যান্টটা এখানে থাকে, দুই দিক থেকে যদি বেশি চাপ পড়ে তাহলে কি হবে, এটা কি হবে, এটা নিচে উপর দিকে উঠে যাবে বা এটা আমাদের কোনো একটা কিছু এফেক্ট করবে। সেম ভাবে যখন কোমল পাললিক শিলার উপর মানে ভাঁজ পড়েছে, একদম বেশি প্রেসার পড়েছে, ভাঁজ পড়ে উপর দিকে উঠে গেছে, উপর দিকে উঠে গেছে, এইভাবে করেই কিন্তু যে ফোল্ডেড মাউন্টেনটা তৈরি হয়, ভঙ্গিল পর্বত হয়। তো হিমালয়টাও কিন্তু সেম ভাবে হয়েছে, সেম ভাবে এটার উপর অনেকটা ধরো প্রেসার পড়ে, যে দুইটা জিনিস ধরো এইভাবে ধাক্কা লেগে এটা আস্তে আস্তে প্রেসারটা পড়ে, এই যে কোমল শিলার উপর প্রেসারটা পড়ে এটা উপর দিকে উঠে গেছে, এই যে উপর দিকে উঠে গেছে, উঠে এটা পর্বতের সৃষ্টি হয়েছে, ওইটা হয়েছে একদম ভঙ্গিল পর্বত। তো সেম ভাবে যেহেতু হিমালয়টা হয়েছে তার জন্য হিমালয়টাকেও ভঙ্গিল পর্বত বলা হয়। এখন কোশ্চেন কিন্তু আসতে পারে যে হিমালয়ের মধ্যে পাললিক শিলা কোথা থেকে আসলো, বা পাললিক শিলা তো জলের নিচে থাকলো, জলের নিচে থাকে, তো যেহেতু পাললিক শিলা জলের নিচে থাকে, কোমল থাকে, তাহলে হিমালয়টা আবার এখান থেকে কোথায় আসলো, কোশ্চেন আসতেই পারে। সেটা কোশ্চেন আসার স্বাভাবিক, সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমি বুঝিয়ে দেবো যে পাললিক শিলায় কেন হয়েছে, বা এটা কেন এই জিনিসটা কোমল শিলায় হয়েছে, ভঙ্গিল পর্বত কেন যে হিমালয়টা, সেটা আমি বলে দিচ্ছি। তার আগে কিছু এক্সাম্পল দেখে নাও। এরকম শুধু যে হিমালয়টা ভঙ্গিল পর্বত এরকম না, আরো এরকম অনেক ভঙ্গিল পর্বত রয়েছে। তার মধ্যে থেকে এশিয়ার হিমালয় পর্বত যেটা আমরা এখন পড়ছি, এশিয়ার হিমালয় পর্বত তো আছেই, এটা তো আমরা পড়বই। তাছাড়াও যেরকম রয়েছে ইউরোপের আলপস পর্বত আছে, এটাও এক ধরনের ভঙ্গিল পর্বত। তারপর যেরকম উত্তর আমেরিকার রকি পর্বত, এটাও এক ধরনের ভঙ্গিল পর্বত। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত, এটাও কিন্তু এক ধরনের ভঙ্গিল পর্বত। আর যেহেতু আমাদের সিলেবাসে এইটা আছে, তো আমরা এখন এটা নিয়ে স্পেসিফিক ভাবে পড়বো যে এই যে হিমালয়টা, এই হিমালয় পর্বতটা কেন এটা ভঙ্গিল পর্বত, বা এটা কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে এটা তৈরি হয়েছে হিমালয় পর্বতটা, সেই জিনিসটা আমরা এখন দেখবো। ওকে, তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো হিমালয় পর্বতটা কি, হিমালয় পর্বতটা একদম ভঙ্গিল পর্বত। এখন পর্বত কি সেটা দেখলাম, ভঙ্গিল পর্বত কি সেটা আমরা দেখলাম, এখন হিমালয়টা কেন ভঙ্গিল পর্বত হয়েছে সেটা আমরা দেখবো। ওকে, সো এখন কি আসবে, ফরমেশন অফ হিমালয়স। এই যে হিমালয়টা কিভাবে ফরমেশন হয়েছে, বেসিক্যালি হিমালয় পর্বতটা কিভাবে গঠন হয়েছে, হিমালয় পর্বতের গঠনটা আমরা দেখব। এখন হিমালয় পর্বতের যে গঠনটা সেটা নিয়ে দুইটা থিওরিস আছে। দুইটা থিওরিস কি দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে পৃথিবীটা সেটা কিন্তু কি জিওড আকৃতি, মানে অনেকটা গোলাকৃতির আমরা বলে থাকি। তো এই যে এখানে দেখো, এটা হলো যে আমাদের পৃথিবীটা, ওকে, এটা আমাদের পৃথিবীটা, ওকে, যেটা জিওড আকৃতি হয়ে থাকে, জিওড আকৃতি লিখে রাখতে পারো, জিওড। এটা আমি আগেও বলে দিয়েছি যে পৃথিবীর আকৃতি কি রকম, পৃথিবীর আকৃতি হলো জিওডের মতো, পৃথিবীর আকৃতিটি হলো জিওড, যেটা জিওগ্রাফির ভাষায় জিওড বলা হয়। তো এটা হলো আমাদের পৃথিবী। এখন পৃথিবীর মধ্যে যে আমরা এখন পড়ে থাকি যে 7টা মহাদেশ আছে, 7টা মহাদেশ, 5টা মহাসাগর, এগুলি আমরা পড়ে থাকি। একটা সময় অনেক বছর আগে তখন কিন্তু এতগুলি সাগর বা এতগুলি মহাদেশ ছিল না, তখন কিন্তু একটা মহাদেশ একটা মহাসাগরই ছিল। এই যে এরকম ছিল, এটা হলো কি একটাই মহাদেশ, একটাই ছিল মহাদেশ, যেটাকে বলা হতো পেনজিয়া। কি বলা হতো, পেনজিয়া, এটাকে বলা হতো পেনজিয়া। ওকে, একটাই মহাদেশ ছিল যেটাকে বলা হতো পেনজিয়া, আর মহাসাগরও কিন্তু একটাই ছিল যেটাকে বলা হতো প্যান্থালাসিক। কি বলা হতো, প্যান্থালাসিক, এখানে লেখা আছে আমি লিখে দিচ্ছি, প্যান্থালাসিক। ওকে, প্যান্থালাসিক বলা হতো। মানে যখন পৃথিবীর অনেক বছর পুরানো, তখন কিন্তু একটাই মহাদেশ একটাই মহাসাগর ছিল। যে এখন তো অনেকগুলা মহাসাগর মহাদেশ আমরা পড়ে থাকি, আগে কিন্তু এরকম ছিল না, একটাই ছিল, এরকম একটা মহাদেশ একটা মহাসাগর ছিল। তো এই যে এরকম ছিল, এখন কথা হলো এরকম ছিল, তাহলে এখন এরকম কেন, কোশ্চেন তো আসি। তার কারণটা হলো যে গ্রেভিটেশনাল ফোর্স, গ্রেভিটেশনাল ফোর্সের কারণে কি হয়েছে, অনেক বছর পর একটা সময় পর দেখা গেল এগুলি কি হলো, এগুলি এই যে মহাদেশগুলি টুকরা টুকরা হয়ে গেল। মহাদেশগুলি কিরকম হয়ে গেল, মহাদেশগুলি টুকরা হয়ে গেছে, এগুলি ভেঙে টুকরা হয়ে গেছে। ধরো একটা মাটির পাত্র রয়েছে, একসাথে রয়েছে, এটাকে যদি আমি ফেলে দিই, এটার মধ্যে প্রেসার পড়লো, এটার মধ্যে ফোর্স পড়লো, এটা কি হবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। সেম ভাবে গ্রেভিটেশনাল ফোর্সের কারণে কি হয়েছে, এই যে একটা মহাদেশ ছিল এটা ভেঙে গেছে, ভেঙে ধরো দু টুকরা হয়ে গেছে, ভেঙে দুটা টুকরা হয়ে গেছে। তো এটা একটা টুকরা, এটা একটা টুকরা, দুই টুকরা হয়ে গেছে। দুই টুকরা যখন হয়েছে তখন কি হলো, মাঝখানে কিন্তু এই জায়গাটা এইভাবে করে মাঝখানে জায়গাটা কি হয়েছে, মাঝখানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। যেহেতু মাঝখানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এদিকে মহাসাগর ছিল, তাহলে নিশ্চয়ই মহাসাগরের যে জলটা এদিকে চলে গেল, তাহলে এখানেও কিন্তু একটা সাগর সৃষ্টি হলো। এখানেও কিন্তু একটা সাগর সৃষ্টি হলো। আর ওই সাগরটার নাম কি দেওয়া হয়েছে, সাগরটার নাম দেওয়া হয়েছে 33 সাগর। কি দেওয়া হয়েছে, 33 সাগর, যেটাকে আমরা কি বলে থাকি, 33 সাগর, 33
সাগর। ওকে, ওই সাগরটার নাম কি হয়েছে, যে এদিকে একটা টুকরো এদিকে একটা টুকরো, মাঝখানে কি, মাঝখানে হলো 33 সাগর। কেন, একটাই মহাদেশ ছিল, গ্রেভিটেশনাল ফোর্সের কারণে এটা দু টুকরা হয়ে গেছে। ওই টুকরাটা হওয়ার কারণে এটা কি হয়েছে, মাঝখানে একটা সাগরে হয়ে গেল, ওই সাগরটার নাম হলো 33 সাগর। 33 সাগর হয়ে গেল। এখন এই 33 সাগরটা তাহলে এটা একটা প্লেট হয়ে গেছে, এটা একটা প্লেট হয়ে গেছে। এখন কি হলো, এই যে প্লেটগুলি রয়েছে, এক একটা প্লেট রয়েছে, এই প্লেটগুলি কিন্তু সবসময় একটা জায়গায় স্থির থাকে না, এগুলি তো মুভমেন্ট হতে থাকে। কারণ আমাদের যে পৃথিবীটা রয়েছে, আমরা কিন্তু পৃথিবীর একদম উপরি ভাগে আছি, গ্রেভিটেশন ফোর্সের কারণে আমরা একদম মানে দাঁড়িয়ে থাকতে পারি। তো এই যে উপরের স্তরটা আছে, উপরে পৃথিবীর ভিতরে যদি দেখি, ভিতরে কিন্তু জ্বলন্ত ম্যাগমা রয়েছে, জ্বলন্ত ম্যাগমা, গলিত ম্যাগমা রয়েছে। ওই ম্যাগমাগুলি থাকার কারণে এখন ধরো কোন একটা জলের উপর আমি যদি একটা জল রয়েছে, একটা নৌকা গিয়ে ভাসে, তো এটা নৌকাটা ভাসতে থাকবে, জলটা ভাসতে থাকবে। তো সেম ভাবে যে জ্বলন্ত ম্যাগমাগুলি রয়েছে, গলিত ম্যাগমা রয়েছে, এটার উপরও কিন্তু যে ক্রাস্টের উপরের পার্টটা হলো লিথোস্ফিয়ার। আমরা যে শক্ত যে মাটিটা, যে শিলার উপর আমরা দাঁড়িয়ে আছি, এটাকে কিন্তু আমরা লিথোস্ফিয়ার বলে থাকি, মানে ক্রাস্টের উপরে জায়গাটা লিথোস্ফিয়ার। তো এই লিথোস্ফিয়ারগুলি, এগুলি কি এক একটা কিন্তু প্লেট। এই প্লেটগুলি কিন্তু যে জ্বলন্ত ম্যাগমাগুলির উপরে কিন্তু এগুলি কি ভাসছে, এগুলি মুভমেন্ট হচ্ছে। তো এই মুভমেন্ট হওয়ার কারণে, মুভমেন্ট হতে হতে এগুলি যে মুভমেন্ট হয়, তো মুভমেন্ট হতে হতে কি হলো, একটা একটার সাথে ধাক্কা লাগতে পারে। ধরো কি হলো, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এগুলি দুটো মুভমেন্ট হচ্ছে। মুভমেন্ট হওয়ার কারণে কি হলো, এটা তো এদিকে আসলো, এটা এদিকে আসলো, এদিকে এসে কি হলো, একটা একটার সাথে ধাক্কা লাগলো, একটা একটার সাথে একটু ধাক্কা লাগলো, এভাবে হতে পারে। আদারওয়াইজ ধরো এদিকে একটা প্লেট আছে, এদিকে একটা প্লেট আছে, এই প্লেটটা এদিকে চলে গেল, এই প্লেটটা এদিকে চলে, দুইটা আলাদাভাবে চলে গেল, তাহলে মাঝখানটা কি হবে, মাঝখানটা ফাঁকা হয়ে যাবে। বা এইভাবে হতে পারে, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই প্লেটটা এদিকে যাচ্ছে, এই প্লেটটা এদিকে যাচ্ছে, দুইটা এইদিকে যায়, তাহলে এদিকে একটু যে ঘষাও লাগতে পারে। তো এইভাবে কিন্তু প্লেটগুলি চলাচল করে, মানে প্লেটগুলি যে প্লেট রয়েছে তিন ভাবে কিন্তু চলাচল করছে। তিন ভাবে কি, একটা একটার সাথে সামনাসামনি এসে ধাক্কা লাগলো, আর একটা ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, দুইটা দূরে সরে গেল, দুই দিকে চলে গেল, এটাও হতে পারে। আদারওয়াইজ ধরো একটা প্লেট এইভাবে, একটা প্লেট এইভাবে, দুইটা এইভাবে গেল, এইভাবে ঘষা লেগে গেল। তো এই তিন ভাবে প্লেটগুলি চলাচল করতে পারে। তো এই যে তিন ভাবে চলাচল করতে পারে, তার মধ্যে থেকে একটা কি হলো, যে এইটা একটা প্লেট, এইটা একটা প্লেট, দুইটা প্লেট একসাথে এইভাবে এসে ধাক্কা লাগলো। যখন এই দুইটা প্লেট এইভাবে এসে ধাক্কাটা লাগলে কি হবে, একটা প্লেট ভারী, একটা প্লেট হালকা। যেহেতু যখন ভারী যেটা থাকবে সেটা কি হবে, ভারী প্লেটটা কিন্তু নিচে চলে যাবে, হালকা প্লেটটা উপরে চলে যাবে। তো এই ধরো দুইটা প্লেট, এটা ভারী, এটা হালকা, তো এইভাবে এসে লাগলো, ভারীটা নিচে চলে গেল, হালকাটা উপর দিকে চলে গেল। এই যে হালকাটা উপর দিকে চলে গেল, তার মানে উপর জায়গাটা উঁচু হয়ে গেল, ওইটাই কিন্তু পরবর্তী সময় পাহাড় পর্বতে পরিণত হয়। সেম ভাবে হিমালয় পর্বতটা হয়েছে, যে এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই দুটো প্লেট কি হলো, এটা এইদিকে এসে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার কারণে এই প্লেটটা ছিল ভারী, এই প্লেটটা ছিল হালকা, এই প্লেটটা ভারী, এই প্লেটটা হালকা। সেই কারণে কি হলো, ভারী প্লেটটা নিচে, হালকা প্লেটটা উপরে উঠে গেল। তো যে জায়গাতে 33 সাগরটা ছিল, 33 সাগরটা যে জায়গাতে ছিল, ওই 33 সাগরের জায়গার মধ্যে হিমালয় পর্বতটা সৃষ্টি হয়ে গেল। মানে 33 সাগর, ধর মাঝখানে 33 সাগর ছিল, এদিকে একটা প্লেট, এদিকে একটা প্লেট, এই দুইটা প্লেটে সেইভাবে ধাক্কা লাগতে কি হলো, ভারীটা নিচে, হালকাটা উপরে চলে গেল। ওই তার ফলে কি হলো, ভারীটা নিচে, হালকাটা তো উপরে উঠে গেল, উপরে যে উঠে গেল, যে উঁচু জায়গাটা, উঁচু খাড়া শৃঙ্গযুক্ত যে ঢালটা, সেটা পর্বতের সৃষ্টি হলো, আর সেই পর্বতটাই হলো হিমালয় পর্বত। আর যেহেতু এখানে সাগর ছিল, জল ছিল, এখানে অনেক পাললিক শিলা ছিল, একটু আগে বলেছিলাম কোমল পাললিক শিলার মধ্যে ভাঁজ পড়েই তো এটা হয়েছে। তো যখন মাঝখানে সাগরটা ছিল, ধরো আমি এখানে বলছি, আমি বলছি, এই যে ধরো মাঝখানে এই সাগরটা ছিল, মাঝখানে এটা ছিল 33 সাগর, আর এদিক থেকে এসেছে প্লেট, এদিক থেকে এসে প্লেট এসেছে, দুইটা প্লেট এটা এসে ধাক্কা লেগেছে, ধাক্কা লাগাতে এই জায়গাতে কিন্তু ফোর্স পড়েছে, ফোর্স পড়াতে কি হয়েছে, তো এটা হালকা, এটা ভারী, তো ভারীটা এভাবে নিচে চলে গেল, হালকা প্লেটটা এভাবে উপরে উঠে গেল। এই যে উপরে উঠে গেল, ওইটাই কিন্তু পর্বত হয়েছে, ওইটাই কিন্তু হয়ে গেছে হিমালয় পর্বত। কি হয়ে গেছে, হিমালয় পর্বত। আর যেহেতু এখানে 33 সাগরটা ছিল, যেহেতু 33 সাগর ছিল, সমুদ্র ছিল, তাহলে এই সাগরটার মধ্যে নিশ্চয়ই জীবজন্তু, সামুদ্রিক জীব, উদ্ভিদ, বিভিন্ন জিনিস থাকবে। তো এখানে কোমলিক শিলা ছিল, জলের নিচে ছিল, তো ওই কোমলিক শিলার মধ্যে ভাঁজ পড়েই তো এটা ভঙ্গিল পর্বত হয়েছে, তার জন্য এটাকে ভঙ্গিল পর্বত বলা হয়। আর যেহেতু এখানে আগে সাগর ছিল, তো অনেক সামুদ্রিক জীব ছিল, ওই তার জন্য কিন্তু হিমালয়ে এখনো অনেক কিছু খনন বাগেরা করলে, কোনো একটা গর্ত করলো, কোনো একটা কাজের জন্য খনন করা হলো, সেখানে কিন্তু অনেক সামুদ্রিক জীব
বা জীবাশ্ম পাওয়া যায় এই কারণে, কারণ আগে এখানে 33 সাগর ছিল। তো এইভাবে করে কিন্তু হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে। তো তোমাদেরকে আগে বলেছিলাম দুইটা থিওরিস আছে, এদের দুইটা থিওরিস আছে যে হিমালয় পর্বতটা সৃষ্টি হয়। একটা হলো এইটা যে আমাদের পৃথিবীর মধ্যে আগে একটা মহাদেশ আর একটা মহাসাগর ছিল। তো কি হলো, গ্রেভিটেশন ফোর্সের কারণে এগুলি দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হওয়ার পর এই যে এখানে রয়েছে, এই যে এরকম ছিল, প্রথমে এরকম ছিল একটা মহাদেশ একটা মহাসাগর। এখানে গ্রেভিটেশন ফোর্সের কারণে এটা দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হওয়ার কারণে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তো এখানে জল হয়ে গেল, এখানে কি হলো, সমুদ্রের সৃষ্টি হলো। আর সেই সমুদ্র, সেই সাগরটার নাম কি দেওয়া হয়েছে, 33 সাগর। 33 সাগর। তো এখন প্লেটগুলি তো নিশ্চয়ই একটা জায়গাতে থাকে না, এগুলিও একটা জায়গাতে থাকছে না, এগুলি মুভমেন্ট করতে থাকে। মুভমেন্ট করতে করতে একটা সময় দেখা গেল এই প্লেটটা আর এই প্লেটটা সামনাসামনি এসে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার কারণে এখানে যে সাগরটা ছিল, এখানে অনেক পাললিক শিলা ছিল, এগুলি কি হলো, ধাক্কা লাগার কারণে এটা যেহেতু ভারী, এটা নিচের দিকে চলে গেল, এটা উপর দিকে উঠে গেল। আর যখন উপর দিকে উঠলো, মানে এটা পর্বত সৃষ্টি হলো, তখন কিন্তু এখানে যে সামুদ্রিক জীব ছিল এগুলিও কিন্তু পর্বতের সাথে এগুলি উঠে গেছে। মানে এখানে কিন্তু পর্বতের সৃষ্টি হয়েছে, তার জন্য হিমালয় পর্বতের মধ্যে অনেক জীবাশ্ম পাওয়া যায়। ওকে, তো এইভাবে করে যে হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে, এটা হলো একটা থিওরি। ওকে, এখন সেকেন্ড থিওরিটা কি দেখো। সেকেন্ড থিওরিটা হলো এই যে প্রথম তো দুইটা টুকরা হলো, এখন এখানে কিন্তু দুইটা টুকরা হওয়ার পরই শেষ না, এগুলো আরো গ্রেভিটেশন ফোর্সের কারণে আস্তে আস্তে দেখা গেল দুইটা টুকরা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এরকম করতে করতে টোটাল 27টা টুকরায় পরিণত হলো। কয়টা টুকরা টোটাল, এই মহাদেশটা টোটাল 27টা টুকরায় পরিণত হলো। আর এই 27টা থেকে 7টা হলো মেজর, আর বাকি যে 20টা সেটা হলো মাইনর, ছোট ছোট। তো ওই যে 7টা যে মেজর প্লেট, ওই 7টা মেজর প্লেট কি আজকে দাঁড়িয়ে আমরা বর্তমানে আমরা বলে থাকি 7টা মহাদেশ রয়েছে। 7টা মহাদেশ রয়েছে। আর এই একটা সাগর থেকে কিন্তু যেহেতু ধরো এটা ভেঙে এদিকে চলে আসলো, এদিকে চলে আসলো, তো এরকম করে কিন্তু একটা মহাদেশ, একটা মহাসাগর থেকে কিন্তু কয়টা হয়েছে, 5টা মহাসাগর হয়েছে। তার জন্য আমরা বর্তমানে বলে থাকি যে 7টা রয়েছে মহাদেশ, 5টা রয়েছে মহাসাগর। বোঝা গেল? এখন এই যে প্রথমে একটা ছিল, তারপর দুটো হলো, তারপর আস্তে আস্তে হতে হতে গ্রেভিটেশন ফোর্সের কারণে টোটাল 7টা প্লেট হলো। 7টা প্লেট, এই সবগুলি প্লেট কিন্তু মুভমেন্ট করতে থাকে। এই 27টা প্লেট থেকে 7টা হলো মেজর, মানে মেন গুলা যে 7টা, এই নামগুলি আমরা দেখবো। আর বাকি 20টা আছে সেগুলো ছোট ছোট মাইনার রয়েছে। বোঝা গেল এতটুকু? এখন এই যে 7টা প্লেট রয়েছে, এই 7টা যে প্লেট রয়েছে, এই 7টা প্লেট কোনগুলি সেটা আগে একটু দেখে নিই, তাহলে তারপর বাকিটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা হলো এখন বর্তমানে আমাদের যে ওয়ার্ল্ডের ম্যাপটা। তো এখানের মধ্যে দেখো নর্থ আমেরিকা হলো একটা প্লেট, সাউথ আমেরিকা হলো একটা প্লেট, তারপর আফ্রিকা হলো একটা প্লেট, তারপর যেরকম এটা ইউরোপ আর এশিয়া দুইটা আলাদা কিন্তু নয়, দুইটা একসাথে মিলে একটা প্লেট হবে। তারপর এখানে যেরকম ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া মিলে একটা প্লেট, কয়টা হলো 1 2 3 4 5, ওকে, এটা রয়েছে। তারপরে যে অ্যান্টার্কটিকা হলো একটা প্লেট, ঠিক আছে। আরেকটা হলো সবচেয়ে বড় যেটা, সেটা হলো এই যে প্রশান্ত মহাসাগরের যে প্লেট, এদিকে পুরো ঘুরে এই যে প্রশান্ত মহাসাগরের প্যাসিফিক প্লেট যেটা রয়েছে, ওইটা হলো আরেকটা প্লেট। তো টোটাল মেজর প্লেট কয়টা, মানে মেন প্লেট কয়টা, 7টা। তার মধ্যে সবচেয়ে বড় প্লেট হলো প্রশান্ত মহাসাগরের যে প্লেটটা রয়েছে সেটা। ওকে, এগুলি হলো 7টা মেজর প্লেট। তাছাড়া আরো ছোট ছোট 20টা রয়েছে। তো সেই 20টা এত বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট সবচেয়ে ছোট একটা প্লেট রয়েছে, সেই প্লেটটার নাম হলো নাজাকা। সেটা প্লেটটার নাম হলো নাজাকা, ওইটা পরে আমি দেখছি কোথায় আছে। তো এই যে 7টা প্লেট এখানে আমরা দেখতে পাচ্ছি, এই 7টা প্লেট থেকে কিন্তু হিমালয় যে ফরমেশন হয়েছে, সেই ফরমেশনের 2 নম্বর থিওরিটা চলে আসে। কিভাবে? এখানে দেখো একটা প্লেট রয়েছে ইউরোপ আর এশিয়া মিলে একটা প্লেট হয়, যেটাকে আমরা একসাথে ইউরেশিয়া বলে থাকি, ইউরেশিয়া। আর এখানে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া মিলে আরেকটা প্লেট হয়, যেটাকে আমরা ইন্ডো অস্ট্রেলিয়া প্লেট বলে থাকি। তো এই যে দুইটা প্লেট, এটা হলো ধরো প্লেট নাম্বার 1, এটাকে আমি ধরলাম প্লেট নাম্বার 2। এই দুইটা প্লেট কি হলো, সেম ভাবে দুইটা প্লেট একসাথে সামনাসামনি আসলো, আসে ধাক্কা লাগলে কি হবে, ভারীটা নিচে, হালকাটা উপরে চলে যাবে। ধরো এটা একটা প্লেট, এই প্লেটটা ভারীটা এবার নিচে চলে গেল, আর হালকা প্লেটটা এদিকে এসে উপরে চলে গেল। এটা হালকা প্লেট, এটা উপরে চলে গেল, এটা কিন্তু পর্বত হলো। ওকে, তো এখন ভারী কোনটা হালকা কোনটা মনে রাখবে। ভারী কোন প্লেটটা থাকে, যেটা ধরো ডেনসিটি বেশি থাকে, ডেনসিটি ঘনত্ব কোনটা বেশি থাকে, যেটা জলের সাথে থাকে। যেখানে জল থাকে সেটা ঘনত্ব ডেফিনেটলি বেশি থাকে। তো এই যে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া দেখো একদম জলের সাথে, ইন্ডিয়ান ওশানের মধ্যে রয়েছে, ইন্ডিয়ান ওশানের পাশে রয়েছে, তার মানে এটা ডেনসিটি বেশি, এটা ভারী বেশি। তার মানে প্লেট নাম্বার 2টা হলো ভারী, প্লেট নাম্বার 2টা হলো ডেন্সার।
ডেন্সার মানে ভারী ভারী। আর প্লেট নাম্বার 1টা কি, প্লেট নাম্বার 1টা হলো লাইটার মানে কি, মানে হলো হালকা হালকা। তাহলে এখন ভারী প্লেট আর হালকা প্লেটে এসে ধাক্কা লাগলো, এই প্লেটটা এদিকে এই প্লেটে দিয়ে এসে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার কারণে কি হলো, ভারীটা নিচের দিকে চলে গেল, হালকাটা উপর দিকে উঠে গেল। হালকাটা যে উপর দিকে উঠেছে ওইটাই কিন্তু পর্বতের সৃষ্টি হয়েছে, আর ওই পর্বতটা কি আমরা আজকে হিমালয় পর্বত নামে আমরা চিনে থাকি। তো এইভাবে করে কিন্তু হিমালয় ফর্মেশন হয়েছে দুইটা থিওরিজ। একটা হলো যে পুরো একটা মহাদেশ থেকে, একটা মহাসাগর থেকে হয়েছে, দুটো হয়েছিল, সেখান থেকে পর্বতটা হয়েছে। 33 সাগর ছিল, 33 সাগর এখানে দুইটা প্লেট এসে ধাক্কা লাগলো, সেখানে ফোল্ড হয়ে কিন্তু পর্বতটা সৃষ্টি হয়েছে। আর আরেকটা হলো এই যে 7টা প্লেট রয়েছে, মেজর প্লেট রয়েছে, এখান থেকে ইউরোপ আর এশিয়া মানে ইউরেশিয়া আর ইন্ডিয়া অস্ট্রেলিয়া অর্থাৎ ইন্ডো অস্ট্রেলিয়া প্লেট, এই দুইটা প্লেট ধাক্কা লেগে হিমালয় ফর্মেশন হয়েছে। তো এইভাবে করে কিন্তু হিমালয় যে পর্বতটা সৃষ্টি হয়েছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি, এটা হলো ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটটা, এটা ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটটা মানে ভারী প্লেটটা, যেটা ডেন্সার যেটা ভারী ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার যে প্লেটটা, আর এটা হলো ইউরেশিয়া মানে ইউরোপ আর এশিয়া, এটা হলো লাইট, এটা হলো লাইটের যে প্লেটটা। এখন এই প্লেটটা এদিকে আসলো, এই প্লেটটা এদিকে আসলো, এই প্লেটটা দেখে এই যে দেখো নিচের দিকে চলে গেল, যে নিচের দিকে চলে গেল, আর এই প্লেটটা উপর দিকে চলে গেল, এই যে উপর দিকে চলে গেল, এখানে কিন্তু সৃষ্টি হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল মানে হিমালয়ের যে পর্বতগুলো সেগুলি সৃষ্টি হয়েছে এইভাবে করে। তো হিমালয়ের যে সৃষ্টি হয়েছে সেটা কি ইন্ডো অস্ট্রেলিয়া প্লেট আর একটা ইউরেশিয়ান প্লেট, এই দুটো মিলে কিন্তু হিমালয়ের ফর্মেশন হয়েছে। তো আশা করি হিমালয়টা কিভাবে গঠন হয়েছে সেটা বুঝতে পেরেছো। আর কেন এটা ভঙ্গির পর্বত, কারণ কোমল শিলাতে ভাঁজ পড়েছে। কোমল শিলা কোথায় থেকে এসেছে, এই যে 33 সাগর। তো এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন যে জিনিসটা তোমাকে বলেছি তোমাদেরকে, এগুলি যদি আমি রিটেন ফরম্যাটে দেখাই, এখানে দেওয়া আছে দেখো হিমালয় ডেন্সার লাইটার। ডেন্সার কোনটা, ইন্ডো অস্ট্রেলিয়া অর্থাৎ ইন্ডিয়া অস্ট্রেলিয়া, কারণ ভারী যে প্লেটটা ওকে। আর লাইটার মানে হালকা যেটা আছে ইউরেশিয়ান প্লেট মানে ইউরোপ আর এশিয়া মিলে যে প্লেটটা হচ্ছে সেটা, এটা হলো হালকা ওকে। ভারী কোনটা, ভারী হলো যেটা জলের সাথে আছে সেটা ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার যে প্লেটটা, আর ইউরোপ আর এশিয়া মানে ইউরেশিয়ান প্লেটটা হলো হালকা। এখন হালকা প্লেটটা ডেফিনেটলি উপরে যাবে, ভারী প্লেটটা নিচে চলে আসবে, যেটা আগে বলেছি এখানে এটাই লেখা আছে। তাছাড়া আর রয়েছে প্লেট টেকটনিক। প্লেটগুলা কি সেটা তো বললাম, প্লেটগুলি এই যে একটা টুকরা ছিল, এগুলি পরবর্তী সময় ভেঙে 27টা হয়েছে। 27টা থেকে কি হয়েছে, 27টা থেকে মেজর 7টা আর বাকি 20টা মাইনর। আর এই প্লেটগুলি কিন্তু সবসময় মানে মুভমেন্ট করতে থাকে, নাড়াচাড়া করতে থাকে, কারণ এগুলি জ্বলন্ত ম্যাগমার উপর আছে সেই জন্য ওকে। সো এই যেগুলি পার হলে কি ক্রাস্ট, লিথোস্ফিয়ার মানে আমরা যেখানে বসবাস করছি ওইটা কিন্তু লিথোস্ফিয়ার বলে থাকি। এখন ক্রাস্ট কি বা কোর ম্যান্টেল এগুলি কি, এগুলি কিন্তু শিলার ক্লাসে ডিসকাস করার বিষয়। তো শিলার ক্লাসটা ইউটিউবে আছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, আমি কিন্তু সেই ক্লাসটা আগেও করিয়েছি। আচ্ছা, তারপর দেখো যে এটা মুভমেন্ট হচ্ছে, আমরা জানি যেটা আগেই বললাম। তো টোটাল প্লেট কয়টা হয়েছে, 27টা, বর্তমানে 27টা প্লেট রয়েছে। তার মধ্যে থেকে 7টা হলো মেজর, বাকি 20টা হলো মাইনর। তো মেন হলো এই 7টা। এখন 7টা কি কি ম্যাপের সাহায্যে তো দেখালাম, এখানে আমি লিখেও দিয়েছি, সেটাও দেখে নাও। এখানে রয়েছে 7 মেজর টেকটনিক প্লেটস, মানে 7টা যে মূল যে প্লেটগুলি রয়েছে সেই প্লেটগুলি হলো নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট মানে ইউরোপ আর এশিয়া মিলে যেটা হচ্ছে, ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট মানে ইন্ডিয়ার অস্ট্রেলিয়া মিলে যে প্লেটটা হচ্ছে, তারপর প্যাসিফিক প্লেট যেটা হলো সবচেয়ে বড়, লার্জেস্ট সবচেয়ে বড় প্লেট কোনটা, সবচেয়ে বড় বা সবচেয়ে ঘনত্বও বেশি, সবচেয়ে ডেনসিটি বেশি, সেটা হলো কি প্যাসিফিক প্লেট। আর রয়েছে কি অ্যান্টার্কটিক প্লেট। তো এই 7টা হলো মেজর, এই 7টার নাম মনে রাখবে, যেটা আমি আগে ম্যাপের সাহায্যেও কিন্তু জিনিসটা বুঝিয়েছি। আর তাছাড়া মাইনার রয়েছে আরো 20টা। এখন 20টার নাম জানা এত দরকার নেই, তার মধ্যে সবচেয়ে ছোট যেটা রয়েছে সেটা আমরা দেখিনি, সেটা হলো এই যে নাজাকা ওকে, নাজাকা প্লেট। এটা হলো সবচেয়ে ছোট, যদি বলো সবচেয়ে ছোট প্লেট কোনটা, এই যে নাজাকা। এখন এটা কোথায় রয়েছে, এটা রয়েছে সিচুয়েটেড বিটুইন সাউথ আমেরিকা এন্ড প্যাসিফিক প্লেট। সবচেয়ে ছোট যেটা সাউথ আমেরিকা আর প্যাসিফিক প্লেটের মাঝখানে ছোট্ট একটা প্লেট রয়েছে, ওইটার নামই হলো নাজাকা প্লেট, আর এটাই হলো সবচেয়ে ছোট প্লেট। যদি আমি একটু ম্যাপের সাহায্যে জিনিসটা দেখি তাহলে হলো এই যে এখানে দেখো ওয়ার্ল্ডের ম্যাপটা রয়েছে। তো প্রথম 7টা যদি দেখি, নর্থ আমেরিকান, তারপর হচ্ছে সাউথ আমেরিকান 2টা, তারপর যেরকম রয়েছে ইউরোপ আর এশিয়া মিলে রয়েছে 3টা, আফ্রিকা রয়েছে 4টা, ইন্ডিয়ার অস্ট্রেলিয়া মিলে রয়েছে 5টা, তারপরে রয়েছে এই যে অ্যান্টার্কটিক রয়েছে 6টা, আর হলো প্যাসিফিক যেটা রয়েছে 7টা মেজর আমরা দেখলাম। আর বাকি 20টা থেকে মাইনর, এগুলো থেকে সবচেয়ে ছোট যেটা রয়েছে সেটা হলো নাজাকা। সেটা কোথায় রয়েছে, সেটা এই যে সাউথ আমেরিকা, এটা হলো প্যাসিফিক, তার মাঝখানে ছোট্ট একটা রয়েছে, ওইটাকে বলা হয় নাজাকা প্লেট।
তো আশা করি এতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, তো আজকে ক্লাসের মধ্যে আমরা কি কি পড়লাম দেখো। নেক্সট ক্লাসে আমরা ডিভিশন অফ হিমালয় পড়বো, হিমালয়কে আমরা ডিভাইড করব, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে ক্লাসে আমরা যেটা পড়লাম, প্রথমেই শুরু করলাম কি ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি। ওকে, পলিটিক্যাল জিওগ্রাফি তো আগে পড়েছি, ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি স্টার্ট করলাম। তার মধ্যে থেকে আমরা প্রথম স্টার্ট করেছি হিমালয়। সো হিমালয়ের মধ্যে প্রথমে আমরা কি দেখলাম, হিমালয়ের মধ্যে আমরা প্রথমেই দেখলাম হিমালয়টা কি ধরনের পর্বত, ভঙ্গির পর্বত। এখন পর্বত কি বা ভঙ্গির পর্বত কি সেটা দেখলাম, সাথে কিছু এক্সাম্পল। তারপর রয়েছে ফর্মেশন অফ হিমালয়, হিমালয়ের যে গঠন, হিমালয়ের যে গঠন হয়েছে সেটা নিয়ে কিন্তু দুইটা থিওরিস রয়েছে। তো দুইটা থিওরিসই আমরা ভালোভাবে দেখলাম। প্রথমে কি দেখলাম যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কিন্তু অনেকগুলো প্লেট ছিল না, একটাই প্লেট ছিল, একটাই মহাদেশ, একটাই মহাসাগর ছিল। তো সেখান থেকে গ্রেভিটেশনাল ফোর্সের কারণে দু টুকরা হয়েছে, এখানে 33 সাগর ফর্মেশন হয়েছে, সেখানে হিমালয় ফর্মেশন হয়েছে। আর 2 নম্বর থিওরিসে কি দেখলাম, অনেকগুলি যে প্লেট রয়েছে তার মধ্যে 7টা হলো মেজর, 7টা প্লেটের মধ্যে তার মধ্যে একটা হলো ইন্ডো অস্ট্রেলিয়া আর একটা হলো কি ইউরোপ আর এশিয়া, ইউরেশিয়া। এই দুইটা প্লেট ধাক্কা লেগে হালকাটা উপরে আর ভাইটার নিচে চলে গেছে, এইভাবেও হিমালয়টা ফর্মেশন হয়েছে। এই দুইটা আমরা কিন্তু থিওরিস আমরা দেখলাম, সাথে ডিটেলস গুলো আমি বলে দিয়েছি। তো এটাই ছিল আজকের ক্লাসটা। সো আশা করি তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা দেখবো ডিভিশন অফ হিমালয়, হিমালয়কে আমরা ডিভাইড করবো, এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। তো এটাই ছিল আজকের ক্লাসটা। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে ক্লাসেসগুলো 2 বার 3 বার 4 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। যত বেশি দেখবে তোমাদেরই লাভ হবে, তোমাদেরই সুবিধা হবে। আর নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই আসবে, তো চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। আর তাছাড়াও কোনো ডাউট থাকলে বা যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো কিছু নিয়ে জানতে চাও, তোমাদের নোটসের ব্যাপারে জানতে চাও, ক্লাসেসের ব্যাপারে জানতে চাও, অনলাইন কোর্স অফলাইন কোর্স যেটার ব্যাপারেই জানতে চাও, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো। তোমাদের এখন জিআরবিটির ক্ষেত্রে হোক, ট্যাটের ক্ষেত্রে হোক, এসটিজিটির ক্ষেত্রে হোক বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে হলো, যেটা তোমাদের কিছু জানার থাকলে বা কোনো কিছু কনফিউশন থাকলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। সো এটাই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তো ধন্যবাদ।